পুরো রাস্তাটাতে এরকম চেন দেওয়া আছে, অসুবিধা হবে না। জাস্ট মানে শুরুটাই একটু ছোট, সেটা দেখি অনেকে ভয় পেয়ে যাচ্ছে, কিন্তু ভিতরটা অনেকটা বড় স্পেস। এই হেলিপ্যাডটা একদম হোমস্টের সামনে, ওইটাই হচ্ছে হোমস্টে, আর তার সামনে হচ্ছে হেলিপ্যাড। यहाँ कोई हल्ला ही नहीं है, सब मस्त है। हम ये पहला फैमिली देखा हमको, तो अब आप जा रहे हो, हमको क्या करना है, बिल्कुल मस्त है एक दूसरे से, बहुत अच्छा चीज है। आज 14 এপ্রিল 2025, পয়লা বৈশাখ 1432। পান্ডে লজের ওনার পান্ডেজির মুগ্ধ করা আতিথেয়তায় দুদিন কাটিয়ে এখন আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে, আর সেই গল্পই থাকছে এই পর্বে। সময় এখন 11:30, আমরা মুন্সিয়ারি থেকে বেরিয়ে গেছি। আমাদের আপাতত গন্তব্য হচ্ছে বিরথি ফলস। বিরথি ফলসের পথে কিছু কিলোমিটার এসে এখানে কয়েকটা গাছে অনেক রডোডেনড্রন দেখে আমরা একটু গাড়িটা থামিয়ে নিলাম। ফুলটা একদম বেশ এখানে একটা অন্য কালার। আর এই যে আমাদের চন্দনদা সোজা গাছে উঠে পড়েছে, ফুলটা পেরে টেস্ট করাচ্ছে। কি কেমন খেতে? মিষ্টি 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 খেতে। मिष्टी हो रहा होगा, মিষ্টি बढ़िया है। इस हाल হ্যাঁ, মেনলি রেনু বলো মেবি। আমরা ওই উপরের রাস্তা দিয়ে এটা দিয়ে নেমে 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 এখন এখানে দারুণ একটা হেয়ারপিন বেন্ড আছে এখানে, এবং খুব সুন্দর জায়গাটা। মুন্সিয়ারি থেকে 35 কিলোমিটার দূরে এসে এখন যেখানে এসে গেছি সেটা হচ্ছে বিরথি ফলস। রাস্তা থেকে গাড়ি থেকে নেমে কিছুটা 100-200 মিটার মতো উপরে উঠতে হয়, তাহলেই দেখতে পাওয়া যায় এক অপরূপ জলপ্রপাত। এন্ট্রি ফি পড়লো পার পার্সন 20 টাকা। ওই যে নিচে মন্দিরটা মতন ওইখানটা রাস্তা, ওই রাস্তা থেকে হেঁটে এতটা উঠে আসতে হয়। বেশ অনেকটা চড়াই উঠে এসছি আস্তে আস্তে, আরও কিছুটা সামনে বাকি আছে। সবাই মিলে আমরা হাঁটছি, মাঝে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। এখন একদম মানে পুরো ফলসের সামনে এসে গেছি। বানভা নদীর ওপর এই বিরথি জলপ্রপাত, যেটি 410 ফুট উচ্চতা থেকে নেমে আসছে। দাঁড়িয়ে আছি আমরা এখন তারই সামনে। অনেকটা পথ চড়াই, বেশ উঠে এসেছি। আমার ঠিক পিছনেই আছে ওয়াটারফলসটা, আর এই যে এই রাস্তা দিয়ে আমরা উঠে এসেছি। আর এদিকে আছে একটা খাওয়ারও দোকান, ম্যাগিও আছে, বিস্কিট পাবে, চা পাবে। আর আমার এই দিকে আছে গ্লাস ব্রিজ। গ্লাস ব্রিজে ঢোকার রাস্তা। নিচটা অসম্ভব সুন্দর ডিজাইন করা, মেনলি থামগুলো সুন্দর করে আঁকা আছে, ওয়ালগুলো আঁকা আছে। দাঁড়িয়ে আছি এখন বিরথি জলপ্রপাতের সামনে গ্লাস ব্রিজের ওপর। অসাধারণ সুন্দর, একদম সামনে থেকেই বিরথি জলপ্রপাতটা দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। এদিক দিয়ে গেলে একদম বিরথি জলপ্রপাতের সামনে যাওয়া যায়, যদি সময় পাই সেদিকেও যাবো আজ আমরা। গ্লাস ব্রিজটার কিন্তু মেনটেনেন্সের বেশ অভাব, অলরেডি দেখো ক্র্যাক কিন্তু ধরে গেছে, আর বেশ কিছু জায়গাতেও গ্লাস ব্রিজের ওয়াল নেই। এই বিরথি ফলস ওঠার রাস্তায় ওঠা নামার দুদিকেই দারুণ দারুণ ক্যাপশন লেখা আছে, সেগুলো পড়ে দেখবে অবশ্যই। উনি একটা পেরোলাম, সেটা অ্যালবার্ট আইনস্টাইনের লেখা, লুক ডিপ ইন্টু নেচার দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড এভরিথিং বেটার।
সত্যি তাই, নেচারে যদি আমরা ভালো করে দেখি আমরা সব কিছুই বুঝতে পারবো। সমস্ত কিছুর রসদ এবং উত্তর এই নেচার বা এই প্রকৃতিতেই আছে, আমাদেরকে শুধু খুঁজে নিতে হবে। এই নিচে থেকেও বীরথী ফলস ভালোই দেখা যায়, কিন্তু কেউ যদি ভাবে যে উপরে গিয়ে দেখবে সে আরও ভালো ভিউ পাবে। আমরা যেরকম একদম সামনে থেকে গিয়ে দেখলাম সেটাও হবে। আর যদি উঠতে না পারো কেউ, আসলে অনেকটা রাস্তা এবং রাস্তাটা একটু শক্ত, বেশ উঁচু এবং রাস্তাটা শক্ত, তাই যদি কেউ মনে করো তোমরা এখান থেকেও কিন্তু একটা সুন্দর ভিউ পেতে পারো। আর বীরথী ফলসের নিচে রেস্টুরেন্টও আছে, তোমরা চাইলে এখান থেকে লাঞ্চ করে নিতে পারো। আর আজকেও আমরা আমাদের লাঞ্চ এখানেই করছি। এখন 2টো বেজে গেছে, ভেবেছিলাম সামনে থলে গিয়ে খাবো, কিন্তু যেহেতু 2টো বেজে গেছে বীরথী ফলস দেখতে দেখতে, তাই আমরা এখানেই লাঞ্চটা আজকে করে নেবো। এখানেই খেতে বসে গেছি, খেয়ে দিয়ে বেরোবো। আমরা জাস্ট ভেজ থালি নিয়েছি। সময় এখন 3:30। থল যাওয়ার পথে মাঝ রাস্তাতে পেয়ে গেছি রামগঙ্গা রিভার। এর উৎপত্তি পিন্ডারি গ্লেশিয়ার থেকে। সময় এখন 4:30। চলে এসেছি থলে। থলে বালেশ্বর মন্দিরে এখন শুধু ভিতরে ঢুকে ঠাকুর দর্শন করার পালা। দাঁড়িয়ে আছি মন্দির প্রাঙ্গণে, পাশেই বয়ে যাচ্ছে রামগঙ্গা নদী। একদম মানে মুন্সিয়ারি ছিল একদম ওপরে, শীত প্রধান দেশ থেকে নেমে এসেছে এরকম দুপুরবেলা, একদম মানে তপ্ত গরম যাকে বলে, সেই গরমের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এখন মন্দিরটা। গরম বলেই বোধহয় এখন মন্দির চত্বরটাও ফাঁকা, তাই ফাঁকার মধ্যে ঘুরে দেখতে খুব সুবিধাও হচ্ছে। এই যে মন্দির প্রাঙ্গণ খুব সুন্দর করে সাজানো। কালকেই গেছে চৈত্র সংক্রান্তি, আমরা যেটা চড়ক বা গাজন বলি, তার মেলাও হয় এখানে, সেই কারণে খুব সুন্দরভাবে মন্দির প্রাঙ্গণ সাজানো আছে। সংক্রান্তির জন্য এখানে মেলা চলছে। চকৌড়ির আগান হোমস্টেতে দাঁড়িয়ে আছি আমরা এখন। You tell him he's all you see. Tell him you got his keys, cause you thought he needed them, but he's not coming back again. So he's gone, leaving then. You won't see him again. It was convenient. আমার পাশেই হচ্ছে আমাদের আজকের ঘর। রুম ট্যুর তো অবশ্যই দেব, তবে তার আগে তোমাদের নিয়ে যাব একদম সামনেই থাকা একটা হেলিপ্যাডে। সময় এখন 6টা, খুব তাড়াতাড়ি সন্ধে নেমে আসবে, তাই সময় নষ্ট না করে আগে যাব হেলিপ্যাডটা দেখতে। এই হচ্ছে আমাদের আগান হোমস্টে, আর এর ঠিক উল্টো দিকেই আছে হেলিপ্যাড। সামনে এরকম একটা আছে সুন্দর প্লেগ্রাউন্ড, স্লিপ আছে, দোলনা আছে, এখানে বসার জায়গাও আছে। বিশাল বড় এরিয়া জুড়ে আছে এই আগান হোমস্টে। সুন্দর সাজানো গোছানো আগান হোমস্টে। You were just lost, but now you found. আর এই যে সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আগান হোমস্টের কটেজ, আর এর সংলগ্নই আছে এদের ডাইনিং এরিয়া। এই হেলিপ্যাডটা একদম ঠিক আগান হোমস্টের সামনে, ওইটাই হচ্ছে আগান হোমস্টে, আর তার সামনে হচ্ছে হেলিপ্যাড। এই হেলিপ্যাডটা এখনো পর্যন্ত শুধুমাত্র ভিআইপিদের জন্যই চালু আছে, কোনো ভিআইপি এলেই এই হেলিপ্যাড ইউজ করা হয়। তবে সামনের মাস থেকে এই হেলিপ্যাড মুন্সিয়ারি বা অন্যান্য জায়গার মতন কিন্তু আমাদের সাধারণ লোকের জন্য অ্যাভেলেবেল হয়ে যায়। তখন তোমরা হালদোয়ানি থেকে খুব সহজেই এই চকৌড়ি বা মুন্সিয়ারির মতন আরো বেশ কিছু জায়গা খুব সহজেই 1 রাত বা 2 রাত কাটিয়ে যেতে পারবে। পিছনের মেঘটা পুরো আগুন রঙে রাঙা। এই মেঘ সরে গেলেই কিন্তু আমরা এখান থেকেই পেতাম সেই আগুন রঙে রাঙা পঞ্চজলি, কিন্তু কপাল খারাপ, আমরা কাল মুন্সিয়ারি থেকেও দেখতে পাইনি, আর আজকে এখানে এসেও দেখতে পেলাম না। সন্ধেও হয়ে আসছে, আমাদের হেলিপ্যাড দেখাও হয়ে গেছে,
হাওয়াটা বেশ চালাচ্ছে, তাই ঠান্ডাটাও লাগছে। আমাদের আজকের রুম নাম্বার C1। এই ফার্স্ট ফ্লোরে 3টে রুম আছে, 3টে রুমই সেম, তবে জাস্ট প্রথম রুম মানে আমাদের যে রুমটা আছে C1, এখানে কিন্তু ঢুকতেই একদম এই পাশেই পাবে একটা সিঙ্গেল বেড, অর্থাৎ একটা ট্রিপল বেডরুম ঘর। এটি প্রতিটি রুমই বেশ স্পেসিয়াস। এখনো পর্যন্ত যে জায়গাগুলো আমরা থেকেছি সেখানে কিন্তু কোথাও ফ্যান ছিল না, কিন্তু এখানে ফ্যান আছে, কারণ এখানে গরমটা পড়ে। এখানে আমাদের রুম রেন্ট পড়লো 1500 করে। আজ আমরা এখানে বনফায়ার করব, নিচে আগুন জ্বালানো হচ্ছে, দেখাচ্ছি। হ্যালো, face to face in this trashy bar, another glass and ওই মাংসটা দেখি। ম্যারিনেশন রেডি, মোটামুটি টিক্কার প্রিপারেশন হয়েছে, কিন্তু পিসগুলো তো কাবাবের নয়, এগুলো প্রপার মানে কারি কাট পিস রয়েছে। দেখা যাক। আমরা বনফায়ার বেশ জমে উঠেছে, সবাই মিলে লেগে পড়েছে, এখন চিকেন রোস্ট করার পালা। এই বনফায়ারে চিকেন কাট আর পুরো অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমাদের পড়লো 1000 টাকা। এই যে মাংস উঠে গেছে, দেখেই মনে হচ্ছে দারুণ খেতে হয়েছে, খেয়ে দেখতে হবে। দারুণ হয়েছে, সবাইকে হ্যাটস অফ, সবাইকে, হ্যাঁ নিজেকেও। আমাদের ডিনার রেডি। ডিনারে আছে ডালের পরিমাণটা দেখ ভাই, ভাত, ডাল, আলু জিরে। এই হোমস্টের ওনার একজন এক্স SBI অফিসার। উনি রিটায়ার করার পর এরম অসাধারণ একটি হোমস্টে বানিয়েছেন। উনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। উনি শেয়ার করলেন আমাদের সাথে উনার কর্মজীবনের বেশ কিছু অভিজ্ঞতা। এমনকি সন্ধে থেকেও ওনাদের রান্নাঘরে ছিল আমাদের অবারিত দ্বার। সব মিলিয়ে এই একটা হোমলি অ্যাটমসফিয়ারে অনবদ্য আতিথেয়তায় কাটলো আমাদের আজকের চকরির দিনটা। গুড মর্নিং, সময় এখন 9টা। ভোরবেলা আজকে উঠেছিলাম, কিন্তু চারিদিক এতটাই কুয়াশায় ঢাকা যে কিছুই দেখতে পাইনি। এখন বেরোচ্ছি আমরা পাতাল ভুবনেশ্বরের উদ্দেশ্যে। কালকেই দেখার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু 4টে বন্ধ হয়ে যায় তাই কালকে আর দেখে উঠতে পারিনি। পাতাল ভুবনেশ্বর প্রত্যেকদিন সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে। সময় এখন 10:30। আমরা চলেছি পাতাল ভুবনেশ্বর মন্দির দর্শনে। পার্কিং থেকে মন্দিরের মেন যে গেট, সেই গেটটা কিন্তু বেশ খানিকটা হেঁটে এলে পাবো। তোমরা যদি পুজো দিতে চাও, পুজোর সামগ্রী কেনার কিন্তু এখানে প্রচুর দোকান আছে। একদম পার্কিং এ যেখানে আমরা মেন আর কি একদম এন্ট্রেন্স যেটা আছে সেখান দিয়ে যখন ঢুকলাম ওখানেও অনেক দোকান আছে, এবং এই পুরো রাস্তা যে হাঁটা যে রাস্তাটা এইখানেও কিন্তু প্রচুর দোকান আছে। আমরা যেমন নিয়ে নিয়েছি, আমাদের এইটা পড়েছে 101 টাকা। পাতাল ভুবনেশ্বর মন্দিরটি একটি চুনা পাথরের গুহায় তৈরি। গুহাটি 160 মিটার লম্বা, 90 ফুট গভীর। এখানে আমাদের টিকিট লাগলো জন প্রতি 50 টাকা। পুরো রাস্তাটাতে এরকম চেন দেওয়া আছে, অসুবিধা হবে না। জাস্ট মানে শুরুটাই একটু ছোট, সেটা দেখি অনেকে ভয় পেয়ে যাচ্ছে, কিন্তু ভিতরটা অনেকটা বড় স্পেস। শুধু এইটুকু একটু যদি মানে একটু কষ্ট করে যদি নেমে যাওয়া যায়, তাহলে ভিতরটাই কিন্তু আলাদাই একটা সৌন্দর্য।
এরকম চেঞ্জ হয়ে গেলে আস্তে আস্তে নামতে হবে। এইভাবে আস্তে আস্তে স্টেপও করা আছে, এই স্টেপ দিয়ে নেমে গেলে কোনো অসুবিধা হবে না। ভিতরটা অনেকটা বড় জায়গা আছে, স্টেপগুলো দিয়ে শুধু চেন ধরে ধরে আস্তে আস্তে নামতে হবে। ঠিক এইভাবে চেন দিয়ে ধরে ধরে নেমে গেলে ওই হচ্ছে ওটাই, ওই অবধি যেতে হবে। খুব বেশি শক্ত নয়, তবে এরপরে আর ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই তোমাদেরকে ভিতরের কোনো ভিডিও আর আমরা দেখাতে পারলাম না। খুব বেশি শক্ত নয়, দেখে যতটা ভয় পাওয়ার কথা একদমই কিন্তু নয়। একটু কষ্ট করে নেমে গেলে, সাহস নিয়ে মনে নেমে গেলে কিন্তু ভিতরটা দেখে মন জুড়িয়ে যাবে। সত্যি পৌরাণিক কাহিনী আমরা সবসময় যে গল্প হয় সেটা হয়তো এখানে এলে তোমাদের সেই ধারণা ভুল হয়ে যাবে। একই জায়গায় দর্শন হবে 4 ধামের এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আর তার সাথে 33 কোটি দেবদেবী। এই প্রসঙ্গে বলে রাখি, তোমরা অনেকেই যারা ভাবো যে 33 কোটি মানে 33 কোটি দেবদেবী, সেটা কিন্তু একদমই নয়। 33 কোটি দেবতা মানে এটা আসলে হচ্ছে একটা বাংলায় অনুবাদ করা শব্দ, যার আসল কথা হচ্ছে 33 কোটি দেবতা, অর্থাৎ 23 মানে 33, কোটি অর্থাৎ রকম, আর দেবতা অর্থাৎ যারা আমাদেরকে সব জায়গা থেকে সব সময় প্রোটেক্ট করছে, অর্থাৎ 33 রকম এই কর্তা, তাদের কথা বলা হচ্ছে। আর খুব সহজ করে প্রচলিত কবিতায় তোমাদেরকে বোঝাই এই 33 কোটি দেবদেবী। দেবতা 33 কোটি, শাস্ত্রে হেন কয়, কোটি অর্থে সংখ্যা প্রকার সংস্কৃতে হয়। 33 প্রকার দেবতা জানিবে নিশ্চয়, 12 আদিত্য, 11 রুদ্র, 8 বসু এবং অশ্বিনী কুমার দয়। তোমরা যারা এই ব্যাপারে বিশদ জানতে চাও তারা অথর্ববেদ, যজুর্বেদ এবং শ্রীমদ্ ভগবদ গীতায় এর বিবরণ ডিটেলসে পেয়ে যাবে। অসম্ভব সুন্দর ভিতরটা, মানে বলে বোঝাবার মতন নয়। ভিতরে গিয়ে যেন শান্ত হয়ে গেল মনটা। রডোডেনড্রনে রস পেয়েছে একদম, ঠিক মানে মন্দিরে ঢোকার মুখে। ফেরার সময় পেলাম, এটা আমাদের 1 গ্লাস পড়লো 20 টাকা। রডোডেনড্রনের জুস, এখানে অনেকেই এই রস এখানে রাখে, যেটা এখানে পেলাম বলে খেলাম। এটা বেসিক্যালি এখানকার লোকেরা হার্টের জন্য খেয়ে থাকে, হার্টের জন্য এই রস ভীষণ ভালো। আর খেতে একটু টকটকি খেতে। হর হর মহাদেব। অপূর্ব পাতাল ভুবনেশ্বর দর্শন করার পর আমাদের একটু খিদে পেয়ে গেছিল, তাই কারণ সকালবেলাও আমরা ব্রেকফাস্ট সেরে বেরোইনি, এমনি রুমে ইলেকট্রিক কেটেল ছিল, সেখান থেকেই নিজেরা চা করে বিস্কিট দিয়ে খেয়ে বেরিয়েছিলাম। এখন 12:30 বেজে গেছে, তো সবারই খিদে পেয়ে গেছিল। আর সামনে এখন আবার কোথায় দাঁড়াবো, কোথায় কি পাবো, সেই জন্য এখানেই আজকে লাঞ্চটা সারবো। হিমালয়ান রেস্টুরেন্টে দাঁড়িয়ে লাঞ্চটা সেরে নেবো, অর্ডার করা হয়ে গেছে। কদিন ধরেই এত টাইট শিডিউল একদম যাচ্ছে, তো সেই জন্য আমরা একদম খুব নর্মাল খাবার দাবার অর্ডার করেছি, ভাত, ডাল, আলু ভাজা, আলুর চোখা এরকম। তো সেই সব খেয়েই আমরা আমাদের আজকের বাকি জার্নি শুরু করব। সময় এখন 1:30, লাঞ্চ সেরে এখন আমরা সবাই চলেছি আলমোড়ার উদ্দেশ্যে। এখান থেকে আলমোড়া 100 কিলোমিটার। সময় এখন 2:45। গাড়িতে সবাই ঘুমিয়ে যাচ্ছিল বলে দাদা সবাইকে ডেকে নামিয়ে দিয়েছে, বলে পাইনের জঙ্গল উপভোগ করো। তাই এখন সবাই নেমে পাইনের ফল কুড়োচ্ছে, এরা এখানে আড্ডা মারছে। এতগুলো ফল কুড়িয়েছি। আমরা এখন আছি চিতাইয়ের গোলুদেবতা মন্দিরে।
এখানে চারিদিকে ঘন্টা বাঁধা আছে এবং ঘন্টার সাথে সাথে প্রচুর চিঠি লেখা আছে। যে যা ভগবানের কাছে চায় বা যার যা মানত আছে বা ভগবানকে কেউ যদি কিছু বলতে চায় তাহলে একটা ঘন্টার সাথে একটা চিঠি দিয়ে এইখানে বেঁধে রেখে যায়। তো হাঁটার সময় একটু মাথাটা সামলে, আর প্রচুর বানর আছে এখানে, তো সেটাও একটু খেয়াল রাখতে হবে। সময় এখন সন্ধ্যে 6:45। আমরা দাঁড়িয়ে আছি আলমোড়ায়। আমাদের এখানে কিন্তু কোনো স্টে নেই, আমরা যাব হচ্ছে নৌকুচিয়া তালে, ওখানে আমাদের স্টে আছে। এখানে দাঁড়িয়েছি এই মিষ্টির দোকানে বাল মিঠাই নেওয়ার জন্য। এখানকার ফেমাস এবং বিখ্যাত হচ্ছে বাল মিঠাই। এটা হচ্ছে চকলেট। তিনটে জিনিস ফেমাস, একটা হচ্ছে সিঙ্গৌরি, একটা হচ্ছে বাল মিঠাই, আর একটা হচ্ছে চকলেট। এই চকলেটটা টেস্ট করে দেখছি, বেশ ভালো খেতে, কিন্তু বেশ ভালো খেতে, বেশ একটা ইউনিক টেস্ট আছে, দারুণ খেতে। এটা আমি নেব। এই পর্বটি আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নকুচিয়া তালের এক মন কেড়ে নেওয়া অসাধারণ হোমস্টের গল্প নিয়ে। কেমন লাগছে আমাদের এই পর্বগুলো জানাতে কিন্তু ভুলো না। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।